আমরা ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য কিছু শর্ট প্রশ্নের কোশ্চেনগুলো আজকে সমাধান করব, ঠিক আছে? তো যে ছোট প্রশ্নগুলো সমাধান করব সেগুলো হচ্ছে আজকের এই প্রশ্নগুলো। দেখি শুরু করি, ঠিক আছে? প্রথমের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ত্রৈমাসিক পর্বে বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদে আসলে কত টাকা হবে? এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আগে আমাদেরকে সুদের যে পর্বটা, সেই সুদের পর্বটা আমাদেরকে দেওয়া আছে কত সেটা আগে দেখতে হবে, ঠিক আছে? সুদের পর্ব দেওয়া আছে ত্রৈমাসিক, অর্থাৎ সুদের পর্ব হচ্ছে 3, মানে 3 মাস পর পর সুদ দেয়। যদি 3 মাস পর পর সুদ দেয় তাহলে 1 বছরে কতবার সুদ পাওয়া যাবে? এক বছরে সুদ পাওয়া যাবে 4 বার। 3 মাস পর পর যদি সুদ দেয় তাহলে 1 বছরে মানে 12 মাসে সুদ পাওয়া যাবে কবার? 4 বার। তাহলে 4 বার যদি সুদ পাওয়া যায় তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা সেটা কি হয়? সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি আমাদের কত হবে? P × 1 প্লাস এখানে R/4 হবে। যদি 5 বার হতো তাহলে R/5 হতো। যদি 1 বছরে সুদ পাওয়া যায় 3 বার হতো তাহলে R/3 হতো, ঠিক আছে? এইরকম বাই হচ্ছে কত? 100, উপরে হচ্ছে কত? n × 4। এখানেও কত হতো? যদি 3 বার হতো তাহলে n × 3 হতো, যদি 2 বার হতো তাহলে n × 2 হতো। এইরকম যখনই সুদের পর্বের অঙ্ক থাকবে তখন আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো আমাকে এখানে 9 মাসের সমূল চক্রবৃদ্ধি জানতে চেয়েছে। সময়টা কত? n = 9 মাস, ঠিক আছে? 9 মাস মানে হচ্ছে 9/12 বছর, তার মানে সেটা হয়ে গেল 3/4 বছর। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। যদি মানগুলো বসাই তাহলে এখানে পি এর মান তো আমাদের দেওয়া নাই, তাহলে পি বসবে × 1 প্লাস এখানে আর এর মানও দেওয়া নাই, তাহলে এখানে আমাদের R/400 হয়ে যাবে, ঠিক আছে? এন এর মান কত লিখলাম আমরা? 3/4 × কত? 4। তাহলে এখানে এই 4-এর সাথে এই 4টা কেটে যাবে, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি দাঁড়ালো হচ্ছে কত? P × 1 প্লাস R/400 পাওয়ারে হচ্ছে কত? 3। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কোন অপশানটা মিলছে। আমাদের অপশান মিলছে হচ্ছে অপশান নাম্বার ডি, ঠিক আছে? P × 1 প্লাস R/400 পাওয়ারে হচ্ছে কত? 3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক গেল। এবার আমাদের 2 নম্বর অঙ্ক হচ্ছে দ্বিঘাতকরণের অঙ্ক। বলেছে যে a + b = √15, a - b = √13 যদি হয় তাহলে আমাদের a² + b² এর মান কত? ঠিক আছে? তাহলে এই a² + b² এর মান যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা লিখে নিব যে a + b = কত দিয়েছে, ঠিক আছে? a + b = আমাদের দিয়েছে হচ্ছে কত? a + b = দেওয়া আছে হচ্ছে √15 আর a - b = √13, ঠিক আছে? a + b = আমাদের দেওয়া আছে √15 আর a - b = দেওয়া আছে হচ্ছে √13। আর আমাদেরকে যে মানটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে a² + b²। এই কোশ্চেনের মানটা বের করতে দিয়েছে, এই রাশিটা, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে কি সেই ক্লাস 7 থেকে আমরা এই সূত্রটা ব্যবহার করছি বীজগণিতে। আমরা জানি 2 ব্র্যাকেট a² + b² সমান কত হয়? a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। এই সূত্রতে যদি এখানে মাইনাস থাকে তাহলে অ্যান্সারটা কি হয়? 4ab।
মানে তখন এটা 4ab সূত্র হয়ে যায়, আর প্লাস থাকলে এটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করছি যে 2 ব্র্যাকেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দিই যে a প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের কত, √15, আর a মাইনাস বি এর মান দেওয়া আছে কত, √13। তাহলে এখান থেকে হয়ে গেল কত, 15 প্লাস 13 মানে 28। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 28/2, কাটাকাটি করলে সেটা কত হয়ে যাবে, 14। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেলাম কত, 14। ঠিক আছে, এবারের যে অঙ্কটা দেখতে হবে যেটা কোন অপশানটা মিলল আমাদের, অপশান হচ্ছে 14। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 3 নাম্বার অঙ্কটা করব। 3 নাম্বার অঙ্কতে কি দিয়েছে, তিন নাম্বার অঙ্ক বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 13 সেমি হয় এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে কেন্দ্র থেকে সেই জ্যায়ের দূরত্ব কত হবে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা কত হবে। তাহলে আমাদের একটা বৃত্ত একে নিয়ে আমরা, এটা একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, আর একটা বৃত্তের জ্যা, এটা হচ্ছে জ্যা, আমরা জ্যায়ের দৈর্ঘ্য নিয়ে নিলাম AB। ঠিক আছে, আর কেন্দ্র ও নিয়ে নিলাম, ও থেকে বি পর্যন্ত যোগ করলে এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে সেই ব্যাসার্ধটা কত সেমি দিয়ে দিয়েছে, 13 সেমি, বৃত্তের ব্যাসার্ধটা 13 সেমি। আর আমি এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব টানলাম যার নাম হচ্ছে ওডি। ঠিক আছে, তার মানে এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। এবার আমাকে বলে দিয়েছে এই পুরো জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে আমরা কি জানি যে লম্ব টানলে জ্যা হচ্ছে কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। তাহলে লম্ব টানলে যদি জ্যা সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই ডি থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হবে হচ্ছে 5 সেমি, কারণ পুরোটা এবি ছিল হচ্ছে 10 সেমি। ঠিক আছে, আর ওডিটা কত আমাকে বের করতে হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো ওডিবি। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ আমাদের জানা, ভূমি হচ্ছে আমাদের জানা, আমাকে বের করতে হচ্ছে লম্ব। তাহলে লম্ব ওডি এর মানটা আমরা সরাসরি বের করতে পারবো কত, ওডি সমান সমান √ অতিভুজ স্কোয়ার মানে ওবি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে কত, ডিবি। ঠিক আছে, তাহলে মানগুলো বসিয়ে দিই। ওবি এর মান কত, 13 মাইনাস ডিবি এর মান কত, 5। ঠিক আছে, তাহলে এটা হলো কত, 169 মাইনাস 25, তাহলে সেটা হচ্ছে রুট কত, 144, আর রুট 144 মানে সেটা কত, 12। অর্থাৎ এই ওডি এর মানটা আমরা পেয়ে গেলাম কত, 12। তাহলে কেন্দ্র থেকে সেই জ্যায়ের দূরত্ব কত হয়ে গেল, 12 সেমি। কেন্দ্র থেকে সেই জ্যায়ের দূরত্ব কত হয়ে গেল, 12 সেমি। ঠিক আছে, এর পরের যেটা 4 নম্বর প্রশ্ন, সেই 4 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। ঠিক আছে, চার নম্বর প্রশ্ন বলেছে যে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা এর ভ্যালু কত। ত্রিকোণমিতির প্রশ্ন আমাদের দেওয়া আছে হচ্ছে কত, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। পরের লাইনে লিখতে পারবো যে cos 3 থিটা সমান হচ্ছে কত, 1/2, বা cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1/2 হচ্ছে cos কত ডিগ্রির মান হয়, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। যাদের মানগুলো মনে নেই তারা একবার বই থেকে টেবিলটা দেখে নিন। ঠিক আছে, যে cos 3 থিটা ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু। দুই দিক থেকে cos যদি আমরা তুলে দিই তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পরের লাইনে থিটা ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি বাই 3। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। আমাদেরকে বের করতে দিয়েছিল যে থিটা এর মান কত, তাহলে থিটা এর মান কত পাওয়া গেল, 20 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে একটা
আয়তঘন চ্যাপ্টারের ছোট প্রশ্ন, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে সেই ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, তাহলে প্রশ্নটা করি আমরা। দেখো, প্রথম যে ঘনকটা, সেই প্রথম ঘনকটার বাহু আমি ধরে নিচ্ছি, প্রথম ঘনকের বাহু হচ্ছে ছোট হাতের এ একক। দ্বিতীয় যে ঘনকটা, দুটো ঘনকের কথা বলা আছে, দ্বিতীয় যে ঘনকটা সেই ঘনকের বাহুটা হচ্ছে কত? বি একক। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে এই ঘনক দুটোর আয়তনের অনুপাত, প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রথম ঘনকটার আয়তন কত? ঘনকের বাহু যদি এ হয় তাহলে তার আয়তনের সূত্র কত হয়? বাহু তার হোল কিউব, অর্থাৎ প্রথম ঘনকের আয়তন হবে হচ্ছে এ কিউব ইস্টু দ্বিতীয় ঘনকের বাহু হচ্ছে বি একক, তাহলে দ্বিতীয় ঘনকের বাহু জানা আছে বি একক, তাহলে এখান থেকে দ্বিতীয় ঘনকের আয়তন পেয়ে যাবে কত? বি কিউব। এই আয়তন দুটো 1:27 সাথে হচ্ছে কত? সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো এ কিউব বাই কত? বি কিউব ইকুয়াল টু কত? 1/27। পরের লাইনে এটাকে লিখতে পারবো যে এ বাই বি তার পুরোটার হোল কিউব ইজ ইকুয়াল টু 1/3 তার পুরোটার হোল কিউব। ঠিক আছে, 1/3 তার পুরোটার হোল কিউব। দুই দিক থেকে আমরা কিউবটাকে যদি তুলে দিই তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু কত হলো? 1/3। আমাকে বের করতে হবে কি? এর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কত হয়? 6 গুণিত বাহু স্কোয়ার, অর্থাৎ 6a স্কোয়ার আর 6b স্কোয়ার, এই দুটোর অনুপাত বের করতে হবে। তার জন্য আমাদের এ বাই বি জানা আছে, তাহলে যেহেতু এ স্কোয়ার আর বি স্কোয়ার আমাদের কাজে লাগবে, সেই জন্য আমরা এই লাইনটাকে কি করব? উভয় পক্ষে হোল স্কোয়ার করে দেব। যদি আমরা উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিই তাহলে পরের লাইনে লিখতে পারবো যে এ বাই বি তার পুরোটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। তাহলে এখান থেকে আমরা লব এবং হর দু জায়গাতেই 6 দিয়ে গুণ করে দিচ্ছি। কেন গুণ করলাম? তার কারণ হচ্ছে আমি বানাতে চাইছি এর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তো যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক তার সমগ্র তল কত হবে? 6a স্কোয়ার। যার বাহুর দৈর্ঘ্য বি একক তার সমগ্র তল কত হবে? 6b স্কোয়ার। এর অনুপাত মানে 6a স্কোয়ার বাই 6b স্কোয়ারটা বানাতে হবে, সেই জন্য আমরা a স্কোয়ার বাই বি স্কোয়ারের সাথে লব এবং হরে 6 নিয়ে নিলাম, যাতে করে উপরের যে লাইন আর নিচের লাইনের মানের কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এটা হলো প্রথম ঘনকটার, এই উপরেরটা হলো কি? প্রথম ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা হলো দ্বিতীয় ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা হয়ে গেল 1/9, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হলো কত? 1:9। সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি। ঠিক আছে।